আমরা বাঙালিরা এমন একটা স্মার্টফোন চাই যে স্মার্টফোনটা 30,000 টাকার আশেপাশে কার্ভ করা অ্যামোলেড ডিসপ্লে থাকবে, যেটাতে 120 হার্জ রিফ্রেশ রেট থাকবে এবং ডিজাইনটাও অসাধারণ হবে। ফোনটা খুবই হালকা পাতলা হবে, প্লাস ব্যাটারি ব্যাকআপও হবে অস্থির। আর যারা গেমার আছে তারাও চায় যে এই ফোনের মধ্যেই আমরা খুব ভালো মানের চিপসেট দিয়ে উড়াধরা গেমিং করব। প্লাস অনেকেই আছেন যারা ছবি তুলতে পছন্দ করেন, তারাও চান ভালো মানের একটা ক্যামেরা। আবার অনেকেই চান যে ফোনটাকে দ্রুত চার্জ করার জন্য। সো এইরকম একটা প্যাকেজ চান 30,000 টাকার মধ্যে, বাট রিয়েলি সেটা সম্ভব না হলেও iQOO কিন্তু অবশেষে করিয়ে দিয়েছে iQOO Z7 Pro এই স্মার্টফোনটা দিয়ে। এর প্রাইস শুনলে আপনারা রীতিমতো অবাক হবেন। আর 128 ভেরিয়েন্টের প্রাইস ধরা হয়েছে অনলি 32,990 টাকা এবং 256 ভেরিয়েন্টের প্রাইস ধরা হয়েছে 33,990 টাকা। এই ফোনটার এত সব স্পেক্স দেখে আমি তো রীতিমতো ফিদা। তারপর এটা ব্যবহার করার পর যে শুধু ভালো দিকেই পেয়েছি তা নয়, আর কিছু উইক পয়েন্টও আছে। সো ফোনটা কেনার আগে অবশ্যই আপনাকে জানতে হবে কী কী উইক পয়েন্ট রয়েছে। তার আগে আপনাদেরকে বলছি, আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছেন সেলটেক বিজি বসুন্ধরা সিটিতে। তাদের শপ রয়েছে, অ্যাড্রেস এবং ফোন নাম্বার সব কিছু আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা চাইলে এই স্মার্টফোনটি ঘরে বসেও কিনতে পারেন বা ফিজিক্যালি শপ থেকেও গিয়ে কিনতে পারেন। সেলটেক বিজিতে সকল ধরনের স্মার্টফোন পাওয়া যায়, পাশাপাশি গ্যাজেট এবং অ্যাক্সেসরিজগুলো আপনারা পেয়ে যেতে পারেন। সো ফোন নাম্বার সহ বিস্তারিত সব কিছুই ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং স্ক্রিনেও আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা চাইলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। এক নজর দেখে নেই ফোনটির বক্স কন্টেন্টে কী কী থাকছে। বক্সটিকে ওপেন করলেই আমরা দেখতে পাচ্ছি আমাদের সেই কাঙ্ক্ষিত ডিভাইসটিকে। তারপরে আমরা দেখতে পাচ্ছি একটি 67 ওয়াটের ফাস্ট চার্জার, সিলিকনের একটি ব্যাক কভার যেটি যথেষ্ট সফট অ্যান্ড লাইট। তারপর দেখতে পাচ্ছি একটি USB টাইপ সি কেবল, সিম ইজেক্টর এবং ইউজার ম্যানুয়ালস। এই ছিল মূলত বক্স কন্টেন্ট। এবারে কিন্তু বক্সের ডিজাইনটা একটু ডিফারেন্স করা হয়েছে, যেটা আমার কাছে বেশ ইউনিক লেগেছে। ডিজাইন সেকশনে কোনো কৃপণতা করেনি iQOO। এক নজর দেখেই ভালো লাগবে আপনার কাছে। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ফোনটির ব্যাক পার্টে থাকছে ফ্রস্টেড গ্লাস, যার ফলে ফোনটিকে হাতে নিয়ে আপনার একদমই আঙ্গুলের চাপ পড়বে না, আর ফোনটিকে স্পর্শ করে একটা প্রিমিয়াম ফিল পাওয়া যায়। আমার হাতের ফোনটি ব্লু লেগুন কালারের, এছাড়াও গ্রাফাইট ম্যাট নামে আরও একটি কালার রয়েছে। এই কালারের গ্রেডিয়েন্ট ইফেক্টটাও ফোন চয়েস করার ক্ষেত্রে আপনাকে অনেক বেশি হেল্প করবে। এছাড়াও গ্রাফাইট ম্যাট কালারটিও অস্থির লেভেলের। ক্যামেরা হাউজিংটি কিছুটা বড়, আমার মনে হয় যে এখানে আরেকটু সিম্পলিসিটি করা মাস্ট বি প্রয়োজন ছিল। আর নিচের দিকে বসানো iQOOর বড় ব্র্যান্ডিং লোগোটি আমার কাছে খুব একটা ভালো লাগেনি। আমার মনে হয় যে এইটা আরেকটু ছোট করে নিচের দিকে বসালে হয়তো বা ভালো লাগতো। ক্যামেরা হাউজিংয়ে বসানো রিং লাইটটুকু অন্ধকারে ছবি তোলার ক্ষেত্রে বেশ সফট লাইট প্রদান করে, এইটা আমার কাছে পার্সোনালি বেশ ভালো লেগেছে। ফোনটির ব্যাক অ্যান্ড ফ্রন্টে গ্লাস থাকলেও এর সাইড ফ্রেমটুকু কিন্তু সম্পূর্ণ প্লাস্টিকের। ফোনটির সবচেয়ে আকর্ষণীয় পার্ট হচ্ছে এর ফ্রন্ট পেজ, যেখানে একটি কার্ভ ডিসপ্লে ইমপ্লিমেন্টেশন করা হয়েছে। ডিসপ্লে কার্ভ লেভেলটাও ছিল বেশ ডিপ। কার্ভ লেভেলটা আমার প্রাইমারি ডিভাইস স্যামসাং গ্যালাক্সি S23 আলট্রার থেকে অনেক বেশি। ডিসপ্লে কার্ভ হওয়াতে দেখতে বেশ অস্থির লাগছিল। আপার সিন এবং লোয়ার সিনটি খুবই মিনিমাল রাখার চেষ্টা করেছে তারা, যা এই ফোনের লুকিংকে আরও বেশি গর্জিয়াস করে তুলেছে। ডিসপ্লের মাঝ বরাবর বসানো পাঁচ হোলের সাইজটুকুও কিন্তু বেশ ছোট। এই ফোনের আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এর ওয়াইড এবং থিকনেস। ফোনটির ওয়াইড কত জানেন? অনলি 175 গ্রাম এবং থিকনেস হচ্ছে 7.4 মিলিমিটার। বড় বিষয় হচ্ছে মানে ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ দুইখানেই কার্ভ করা থাকার ফলে ফোনটিকে হাতে নিয়ে আপনি ফিলই করবেন না যে আপনি এই এত বড় একটা ফোন ধরে আছেন। খুবই হালকা পাতলা। আমার দেখা যাবৎকালের মধ্যে মনে হয় যে সবচেয়ে হালকা পাতলা ডিভাইস হচ্ছে এটা। আর এইখানে আসলে কীভাবে 4600 মিলিঅ্যাম্পের ব্যাটারি দেওয়া হয়েছে সেটাও কিন্তু আমার মাথায় ঢুকছে না। ওকে, এই যে আমার যে প্রাইমারি ডিভাইস রয়েছে স্যামসাং গ্যালাক্সি S23 আলট্রা, এইটা ইউজ করার পর এটা হাতে নিলে মনে হয় না যে ফোন আছে হাতে, মনে হয় যে একটা কাগজ ধরে আছি। ফোনটির থিকনেস দেখে আমার তো মাঝে মাঝে মনে হয় এই দিয়ে পেঁয়াজ, মরিচ, আলু সব কাটা যাবে। ফোনটির উপরের দিকে থাকছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন, আর ডান পাশে থাকছে পাওয়ার বাটন অ্যান্ড ভলিউম রকার। আর ফোনটির নিচের দিকে থাকছে সিম কার্ড স্লট, যা দিয়ে আপনি অনলি 2টি সিম কার্ড ব্যবহার করতে পারবেন। তবে এতে 3.5mm হেডফোন জ্যাক থাকছে না। আর আমার মনে হয় যে ফোনটাকে স্লিম করতে গিয়েই তারা হয়তো বা এই 3.5mm হেডফোন জ্যাকটা বাদ দিয়ে দিয়েছে। ফোনটিতে সিঙ্গেল স্পিকার ব্যবহার করা হয়েছে। সাউন্ড কোয়ালিটি লাউড থাকলেও বেসটা কিছুটা কম ছিল। আর ব্যাটার সাউন্ড এক্সপিরিয়েন্স চাইলে আপনাকে অবশ্যই ভলিউম 80%-এর মধ্যে রাখতে হবে। আন্ডার 35K বাজেটের মধ্যে আনঅফিসিয়াল ফোন থেকে আমরা ডুয়েল স্টেরিও স্পিকার আশা করেছিলাম, বাট পাইনি। সিকিউরিটি সেকশনে ফোনটিতে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যার পজিশনটি আমার কাছে কিছুটা নিচুতে মনে হয়েছে। তবে আনলকিং স্পিড ছিল সুপার ফাস্ট। ডিসপ্লে সেকশনে ফোনটিতে থাকছে 6.7 ইঞ্চির ফুল HD প্লাস রেজুলেশনের একটি অ্যামোলেড ডিসপ্লে। ডিসপ্লেটি ছিল বেশ কালারফুল, এছাড়াও ডিসপ্লেতে শার্পনেসও ছিল পারফেক্ট। এই ডিসপ্লে
1 বিলিয়ন পর্যন্ত কালার শো করতে পারে। HDR10+ সাপোর্টেড এই ফোনের পিক ব্রাইটনেস হচ্ছে 1300 নিটস। সূর্যের প্রখর আলোতে ছবি তোলা সহ আমি বেশ কিছু কাজে আমি একে ব্যবহার করেছি, বাট আউটডোর ভিজিবিলিটি নিয়ে আমাকে একদমই প্রবলেম ফেস করতে হয়নি। এই ডিসপ্লেতে প্রোটেকশন হিসেবে আশাহি নামে এক ধরনের গ্লাস ব্যবহার করা হয়েছে, তবে এই গ্লাসের সাথে আমরা খুব বেশি পরিচিত না হলেও প্রোটেকশন দিচ্ছে, এই জন্য iQOOকে মাস্ট বি থ্যাঙ্কস। ডিসপ্লেতে কালার শিফটি, নেগেটিভিটি বা টাচ ল্যাকেন্সি জনিত কোনো ইস্যু ছিল না। এই ডিসপ্লেতে এত কিছু দেওয়ার পর আমি হয়তোবা ভেবেছিলাম যে কস্ট কাটিং করার জন্য তারা হয়তো রেগুলার 60 হার্জের একটি প্যানেল দিবে, বাট এখানে তারা দিয়েছে 120 হার্জ রিফ্রেশ রেটের একটা ডিসপ্লে এবং এর পারফরমেন্সও কিন্তু যথেষ্ট ভালো ছিল। ট্রানজ্যাকশন বা স্ক্রলিং সব কিছুতে কিন্তু একটা স্মুথ এক্সপিরিয়েন্স পেয়েছি। কার্ভ ডিসপ্লে সহ ডিসপ্লের অল সেকশন বিশ্লেষণ করে বলতে পারি যে এই ফোনের একটি অন্যতম মেইন কি সেলিং পয়েন্ট হচ্ছে এর ডিসপ্লে। কেউ ফোনটিকে কেনুক আর না কেনুক, তারপরে যদি ফোনটিকে কেউ হাতে নিয়ে ট্রাই করে, আই এম শিওর যে ডিসপ্লের প্রেমে পড়ে হলেও সেই ফোনটা কিনতে চাইবে। চিপসেট হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে MediaTek Dimensity 7200, যেটি 4nm আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টা-কোর সিপিইউ, আর জিপিইউ হিসেবে এতে থাকছে Mali G610 MC4। Dimensity 7200 এই বাজেট যথেষ্ট ভালো মানের একটা চিপসেট। লো এন্ড থেকে শুরু করে হাই এন্ড কাজগুলো আপনারা কিন্তু ইজিলি আপনারা সারতে পারবেন এই চিপসেট দিয়ে। ফ্ল্যাগশিপ ক্যাটাগরির চিপসেটের মতো এটিও কিন্তু 4nm একটি চিপসেট। আপনারা হয়তো বা অনেকেই জানেন যে চিপসেটের ন্যানোমিটার যত কম হবে ফোনের ব্যাটারি ব্যাকআপ তত বেশি পাওয়া যাবে, প্লাস হিটিং ইস্যু তত কম হবে। ফোনটিকে কিন্তু আমরা দীর্ঘ সময় ব্যবহার করেছি, বিভিন্ন কাজে প্লাস গেমিংও করেছি, বাট এতে কিন্তু আমরা খুব একটা হিটিং ইস্যু পাইনি। ফোনটিতে বেশ কিছু হাই রেজুলেশনের গেম প্লে করেছি, তার মধ্যে প্রথমে প্লে করেছিলাম পাবজি, যেটি সর্বোচ্চ এইচডি গ্রাফিক্সে আল্ট্রা ফ্রেম রেটে প্লে করা যাচ্ছিল, তবে এই সেটিংসে মাঝে মাঝে ল্যাগজনিত ইস্যু পেয়েছি। মিডিয়াম গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে পাবজি অনেকটাই প্লেয়েবল ছিল। দেন এতে প্লে করেছি কল অফ ডিউটি, আর গেমিং পারফরমেন্স মোটামুটি ভালোই ছিল, তবে অ্যাকশন মোমেন্টে দু একবার লেগের দেখা পেয়েছি। সর্বশেষ এতে অ্যাসফল্ট 9 প্লে করেছি, যেটা যথেষ্ট প্লেয়েবল ছিল এবং গ্রাফিক্স কোয়ালিটিও যথেষ্ট ভালো পেয়েছি। আই হোপ এই বাজেটের মধ্যে গেমিংয়ের জন্য যারা মোটামুটি ভালো মানের একটা ফোন করছেন, এটি কিন্তু তাদেরকে যথেষ্ট ভালো একটা সাপোর্ট দিতে পারবে। অ্যান্ড্রয়েড 13 বেস ফান্টাস ওএসে রান করছে ফোনটি। এর ইউআই এক্সপিরিয়েন্স ঠিকঠাকই লেগেছে আমার কাছে। এতে প্রি ইনস্টল অ্যাপের সংখ্যা খুবই কম ছিল, যেগুলো ছিল তার ম্যাক্সিমামই আপনি চাইলে আনইনস্টল করতে পারেন। ফোনটিতে 8GB ফিজিক্যাল র্যামের সাথে আরও 8GB ভার্চুয়াল র্যামও থাকছে। অ্যাপস ওপেনিং বা ক্লোজিং টাইম ঠিকঠাকই লেগেছে আমার কাছে, আর র্যাম ম্যানেজমেন্টও ছিল পারফেক্ট। ক্যামেরা সেকশনে ফোনটির রিয়ারে থাকছে 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, পাশাপাশি থাকছে একটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সিং ক্যামেরা, আর ফোনটির সেলফিতে থাকছে একটি 16 মেগাপিক্সেলের ক্যামেরা। iQOO Z70 Pro এর প্রাইমারি ক্যামেরায় ডে লাইটের ছবিগুলো যথেষ্ট ভালো পেয়েছি। ছবিতে ডিটেলস অ্যান্ড শার্পনেস ঠিকঠাকই লেগেছে আমার কাছে। ছবিগুলোকে একটু বেশি স্যাচুরেটেড করার প্রবণতা লক্ষ্য করা যায়, যা সোশ্যাল মিডিয়া প্রেমীদের কাছে অনেকের কাছেই ভালো লাগবে। ছবিতে কিছুটা ওয়ার্ম টোনের প্রাধান্য লক্ষ্য করবেন। হিউম্যান ফেসকে একটু বেশি সফট করে তোলার প্রবণতা লক্ষ্য করেছি, যা কাউকে জোর করে হলেও মেকআপ পরিয়ে অনেকটাই সুন্দর করে তুলবে। বিশেষ করে এই প্রবণতা লক্ষ্য করবেন সেলফি ক্যামেরার ক্ষেত্রে। মুখের স্পট, দাগ, গাম সহ সব দূর করে আপনাকে একটা ক্লিন ইমেজ দিবে। তবে যারা ন্যাচারাল ছবি পছন্দ করেন, এই ক্যামেরা কিন্তু তাদেরকে অনেকটাই হতাশ করবে। ছবিতে ডাইনামিক রেঞ্জ ছিল অ্যাভারেজ। পোর্ট্রেট মোডে সাবজেক্ট সেপারেশন ছিল অনেকাংশে পারফেক্ট, আর ব্লারও ছিল অনেকটাই ন্যাচারাল। সেলফি ক্যামেরায় তোলা ছবিগুলো আপনাকে একদমই হতাশ করবে না। কালার, ডিটেলস অ্যান্ড শার্পনেস ঠিকঠাকই ছিল ছবিতে। লো লাইটের ছবিগুলোতে ডিটেলস অ্যান্ড শার্পনেসের কিছুটা ঘাটতি লক্ষ্য করবেন। ভালো ব্যাপার এই যে ফোনটিতে সর্বোচ্চ 4K 30 FPS এ ভিডিও শ্যুট করা যায়, আর 4K 30 FPS এ আপনার স্টেবিলাইজেশন পেয়ে যাবেন, এটা একটা ভালো দিক। ফোনটির স্লো মোড কোয়ালিটি ঠিকঠাক থাকলেও ডিটেলস অ্যান্ড শার্পনেসের পর্যাপ্ত ঘাটতি লক্ষ্য করবেন। পাওয়ার সেকশনে ফোনটিতে 4600 মিলিঅ্যাম্পের ব্যাটারির সাথে থাকছে 66 ওয়াটের ফাস্ট চার্জার, যা দিয়ে আপনি এই ব্যাটারিকে 1% থেকে 50% চার্জ করতে পারবেন অনলি 22 মিনিটে। বুঝতেই পারছেন কত ফাস্ট চার্জ হয়। আর এখন কিন্তু অনেকেই একটা বিষয় নিয়ে মন খারাপ করতে পারেন যে এইখানে ব্যাটারির ক্ষমতা দেওয়া হয়েছে কম, 4600 মিলিঅ্যাম্পের। বাট আমি বলবো এটা নিয়ে একদমই টেনশন করবেন না, কারণ যেহেতু এই চিপসেটটা অনলি 4 ন্যানোমিটারের, যে কারণে আপনি 6000 মিলিঅ্যাম্পের ব্যাটারি থেকে 12 ন্যানোমিটারের চিপসেট থেকে আপনি যে পারফরমেন্স পাবেন, আই এম শিওর যে এটা থেকে আপনি সেই ধরনের ব্যাটারি ব্যাকআপই পাবেন। আমি এই ফোনটাকে হেভি ইউজ করে আমার দেখা গেলো যে একদিনের বেশি ব্যাটারি ব্যাকআপ গিয়েছে, যেটা আমার কাছে অনেকটাই সারপ্রাইজ লেগেছে। আর নর্মাল ইউজ করে প্রায় আমি 1.5 দিনের বেশি ব্যাটারি ব্যাকআপ পেয়েছি অনায়াসে। সো ব্যাটারি ব্যাকআপ নিয়ে আই হোপ আপনাদের কোনো টেনশন করতে হবে না। এত কিছু পেয়ে খুশিতে আত্মহারা হয়ে আমি ফোনটিতে NFC খুঁজে বেড়াচ্ছিলাম, বাট
এখানে কিন্তু NFC তারা দেয়নি। তবে ফোনটিতে কিন্তু ব্লুটুথের একদমই লেটেস্ট যে ভার্সন রয়েছে ব্লুটুথ 5.3 সেটা দিয়েছে। আর ফোনটিতে নেটওয়ার্ক কানেক্টিভিটি, ডাউনলোড আপলোড স্পিড বা কলিং সব কিছু আমি টেস্ট করেছি। এক্স্যাক্টলি নেটওয়ার্কজনিত প্রবলেম সহ কোনো কিছুতে আমি কোনো প্রবলেম আমি খুঁজে পাইনি। অনেকেই আছে যারা 30,000 টাকা বাজেটের আশেপাশে কার্ভ ডিসপ্লে সহ এমন একটা ফোন চায় যেটা একটা কমপ্লিট প্যাকেজ থাকবে। আর সেই ক্ষেত্রে অফিসিয়াল ফোন তো চিন্তাই করা যায় না। আর আনঅফিসিয়াল ফোনের মধ্যেও আমরা কিছুদিন আগে এই বাজেটের মধ্যে কিন্তু অনারের 9XA ফোনটা পেয়েছিলাম, বাট ওইটাতে পারফরমেন্স সেকশনের কিছুটা দুর্বলতা ছিল। এখন কিন্তু আমরা এই যে ফোনটা পাচ্ছি এই ফোনটাতে কিন্তু পারফরমেন্স সেকশনের সেই দুর্বলতাটাও নেই। তো সব মিলিয়ে এটা কিন্তু চমৎকার একটা ডিল এই বাজেটের মধ্যে। আমি কোনো দিক থেকে ফোনটাকে আসলে পিছিয়ে রাখতে পারছি না। আর ফোনটার এত বেশি ভালো বলছি, মাঝে মাঝে আমার মনে হচ্ছিল যে আসলে অনেকেই হয়তো বা সন্দেহ করে বসবে যে এটাকে আমি পেড রিভিউ করছি কিনা বা এটা কোনো বিজ্ঞাপন করছি কিনা, বাট ফোনটা আমার এত ভালো লেগেছে বাজেট হিসাবে না বলে আসলে কোনো উপায়ই নেই। ফোনটির কিন্তু কিছু মাইনর উইক পয়েন্টও আমরা খুঁজে পেয়েছি, বাট এই স্ট্রং পয়েন্টগুলোর সামনে এই মাইনর উইক পয়েন্টগুলো দাঁড়াতেই পারিনি। বাই দ্য ওয়ে, ফোনটি আমি আপনাদেরকে আন্ডার 35K বাজেটের মধ্যে যে কাউকে ইজিলি সাজেস্ট করতে পারি। তারপরেও ফোনটি সম্পর্কে আপনার কী অভিমত সেটা আমাকে নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো আমি হিমেল এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।